তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প বলেছি অনেক, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কি না এ নিয়ে তর্কের অন্ত নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে। কারোকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মারলেও ভূতকে ভয় করার কোনো দরকার আছে বলে মনে হয় না। কিন্তু ভূত মানো আর না মানি, মাঝে মাঝে এমন কতকগুলো আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানে হয় না। সেগুলো ভূতের কীর্তি না হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। প্রায় বছর 20 আগে কলকাতায় জয়মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি বাটি ও থালা মাটি থেকে উঠে শূন্যে উড়তে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটির উপরে পড়ে ভেঙে চুরে গেল। থানায় খবর দেওয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো। তবু ওই সব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরে পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়েছে, তখন সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে সমস্ত দর্শন করেছিল। আমাদের নিজেদের ভিতরে দুবার দুটি বিচিত্র ঘটনা ঘটে। অনেক দিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বৎসর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা মা, আমি আর 2 বোন। পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম, সেখানে এখনো বর্তমানে আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ভাড়া নেবার পরেই পাড়ার লোকের মুখে খবর পাওয়া গেল এ বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছে এবং আর একজন পাঠান আত্মহত্যা করেছে। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না। বাবা কিন্তু ওসব কথা গ্রহের মধ্যে আনলেন না। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে মনে হয় না, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা বিছানার উপরে উঠে বসে
বললেন, ব্যাপার কি? মা বললেন, দেখবে এসো। আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠান এবং উঠানের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি গেলুম তাদের পিছনে পিছনে। দালান থেকে বেরিয়ে অবাক হয়ে দেখলুম উঠানের উপরে মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে আশ্চর্য একটা আলো। দেখলেই বুঝতে বিলম্ব হলো না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলো উৎপত্তি নয়। নীলাভ আলো, আকার ক্রিকেট বলের মতন চাঁদের কিরণে ধবধবে উঠোনের উপরে। আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে এক একটা ঘরে দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়েই আবার ফিরে আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন। আলোটাও হঠাৎ নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আর এরকম কাণ্ড। গভীর রাত্রে উঠানের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে, ঝন ঝন ঝন। বাবা বাইরে ছুটে যান, কিন্তু কারুকে দেখতে পান না। হয়তো বাইরের দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে। এই ভেবে ভিতরে ঢুকবার 2 দরজায় তালা চাবি লাগানো হলো, কিন্তু তবু থামল না শিকল সঙ্গীত। মা তো ভয়ে সারা। বলেন, এ অলক্ষণে বাড়ি ছেড়ে চলো। বাবা কিন্তু অটল। বলেন, আলো দেখিয়ে আর শিকল বাজিয়ে কোনো পাঠানো ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠানো ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানোর ও শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসতবাড়ি ছিল পাথরিয়া ঘাটায় 3 মহলা বাড়ি। তারপরে একটা 1.5 হাত চওড়া খানা। তারপরে আমাদের দুঃসম্পর্কীয় আত্মীয়দের একসারে 3খানা বাড়ি। শেষোক্তে 3খানা বাড়ির মধ্যে 1খানা ছিল খালি, ভৌতিক বাড়ি বলে তার ভিতরে কেউ বাস করতে পারত না। ছেলেবেলা থেকেই আমি ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে, বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিলুম ভূতকে বধ করবার জন্যে। আমার হাতে একটা কাটারি। 2 তলা ও 1 তলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলুম খালি 2 ইঞ্চি পুরু ধুলো এবং ধুলোর উপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভিতরে আতপড়া সলিতা এবং আর একটা ঘরের মেঝের উপরে পড়ে রয়েছে একটা কঙ্কাল। তোমরা চমকে উঠো না, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। ভূত দেখাও দিল না। কোনো রকম শব্দ টব্দ করবার
বা কথা কইবার চেষ্টা করল না। বোধ হয় আমার হাতে কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়িরই ছাদের উপরে ঘটেছিল একটি রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বছরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাত্রে তিনি খোলা ছাদের উপরে শয়ন করতেন। একদিন অনেক রাতে ভয়ানক গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান হলো। তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটি শুনেছি তা হচ্ছে এই। ছাদের উপরে উঠে ঘুমোবার আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ি ছাদের উপরে দাঁড়িয়ে আছে এক শ্বেতবসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির একটা ছাদে উঠলেই অন্য দুটো ছাদের উপরে অনায়াসে যাওয়া যেত। হানা বাড়ির ও তার পাশের বাড়ির ছাদে উঠবার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙা গিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের উপরে প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিলেন গ্রীষ্মধিক্যের জন্যে নিশ্চয়ই রাঙা গিন্নি বা তুলসীর মা ছাদের উপরে উঠে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। আহার আদি সেরে তিনি যখন ছাদের উপরে শয়ন করতে যান তখন প্রায় 3টে। নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নায় চারদিক সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের উপরে এসে দাঁড়ালো। আজ বাবার মনে কেমন সন্দেহ হলো। ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে। ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই শেষ রাতে ওর ছাদের উপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি বিস্মিত হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, ওখানে কে তুমি? দাঁড়িয়ে আছো, কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞাসা করলেন, তুমি রাঙা গিন্নি নাকি তুলসীর মা? মূর্তি উত্তর দিল না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা। রাঙা গিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয়। তবে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ চাঁদের আলোতেও। তার কাপড়ের ভেতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতন নয় বটে, কিন্তু সে
যুবতী কি পৌরা তাও বোঝার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের উপরে গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন, নিশ্চয়ই এ কোন মেয়ে চোর ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগলো। বাবা বললেন, দাঁড়াও, শিগগির বলো কে তুমি। কোনো জবাব না দিয়ে মূর্তি পিছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে বাবাও হানা বাড়ির ছাদের উপরে গিয়ে পড়লেন। নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায় নেই। আর কোথায় পালাবে? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? বলে বাবা আরও 2 পা এগিয়ে গেলেন। তারপর যা হলো সেটা একেবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছে গিয়ে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণচন্দ্রলোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ার ভেতরে মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় পান না এ কথা আমি জানি, কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসতবাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছন দিকটা। খানার ধারে হানা বাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বৎসর শয়ন করেছিলুম, কিন্তু প্রেতনী দর্শনে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোদিন আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি। হানা বাড়িখানাও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়া ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছিলেন এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এইরকমই আরও নূতন নূতন ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।